নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? ক. মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে। খ. সাক্ষীকে পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন। গ. সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে। ঘ. উপরের সবগুলো ক্ষেত্রে। উত্তর ঘ. উপরের সবগুলো ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর দিতে বাধ্য সেই সম্পর্কে এভিডেন্স অ্যাক্টের ১৩২ ধারায় বলা হয়েছে, যে কোনো মামলা কিংবা দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে রিলেভেন্ট টু দি ম্যাটার ইন ইস্যু তথা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে একজন সাক্ষীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে এই যুক্তিতে নিষ্কৃতি দেওয়া হবে না যে এরূপ প্রশ্নের উত্তর তাকে অপরাধের সাথে জড়িত করবে বা করতে পারে, অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো প্রকার দণ্ড বা বাজেয়াপ্তির মুখোমুখি করবে বা করতে পারে। উল্লেখ্য যে এভিডেন্স অ্যাক্টের ১৪৬ ধারার ২ উপধারা মোতাবেক সাক্ষীকে জেরার সময় সাক্ষীর পরিচয় ও মর্যাদা ডিসকভার বা উদ্ঘাটন করার নিমিত্ত সাক্ষীকে আইনসঙ্গতভাবেই প্রশ্ন করা যায়। আবার ১৪৭ ধারায় বলা হয়েছে, কোনো প্রশ্ন যদি কোনো মামলা বা কার্যক্রমের কোনো বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে ১৩২ ধারার বিধান মোতাবেক সাক্ষীকে এরূপ প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে। আর ১৪৮ ধারায় বলা হয়েছে, মামলা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক নয় এমন প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য কিনা তা আদালত নিরূপণ করবে, এবং আদালত যদি দেখে যে সাক্ষী উত্তর দিতে বাধ্য নয় সেক্ষেত্রে আদালত সাক্ষীকে এই মর্মে সতর্ক করবে যে তিনি এই প্রশ্নটির উত্তর দিতে বাধ্য নন। এই ধারাগুলোতে বিধৃত বিধান থেকে দেখা যায়, আলোচ্য প্রশ্নের ক নং বিকল্পে বর্ণিত মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে খ নং বিকল্পে বর্ণিত সাক্ষীকে পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন এবং গ নং বিকল্পে বর্ণিত সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হলে সাক্ষী এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য। সুতরাং আলোচ্য প্রশ্নের উত্তর হবে ঘ নং বিকল্পে বর্ণিত উপরের সবগুলো ক্ষেত্রে। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের ২৪ ধারা অনুযায়ী কনফেশন কজড বাই ... ইজ ইরিলিভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং। ক. ইনডিউসমেন্ট, খ. থ্রেট, গ. প্রমিস, ঘ. সবগুলো সঠিক। উত্তর ঘ. সবগুলো সঠিক। এভিডেন্স অ্যাক্টের ১৭ থেকে ৩১ ধারায় অ্যাডমিশন বা স্বীকৃতি সম্পর্কিত বিধানাবলীর উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে ২৪ ধারায় বলা হয়েছে, আদালতের নিকট যদি এমন প্রতীয়মান হয় যে ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস তথা প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতির ফলশ্রুতিতে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে কোনো কনফেশনস বা স্বীকারোক্তি প্রদান করেছে, তাহলে এরূপ স্বীকারোক্তি ফৌজদারি কার্যক্রমে ইরিলিভেন্ট বা অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে। সুতরাং আলোচ্য প্রশ্নের উত্তর হবে ঘ নং বিকল্পে বর্ণিত সবগুলো সঠিক, অর্থাৎ কনফেশন কজড বাই ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস is irrelevant in criminal proceeding. Cases in which a statement of relevant fact by person who is dead or cannot be found, etc. is relevant. বিধানটি ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের কত ধারায় উল্লেখ আছে? ক. ৩২ ধারায়, খ. ৩৩ ধারায়, গ. ৩৪ ধারায়, ঘ. ৩৫ ধারায়। উত্তর ক. ৩২ ধারায়। যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে ডাকা যায় না তাদের স্টেটমেন্টস বা বিবৃতির রিলিভেন্সি বা প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে এভিডেন্স অ্যাক্টের ৩২ ও ৩৩ ধারায়। তন্মধ্যে ৩২ ধারায় বলা হয়েছে, যিনি মৃত বা যাকে পাওয়া যাবে না বা যিনি সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়েছেন অথবা এমন ব্যক্তি যাকে হাজির করতে অত্যধিক বিলম্ব বা ব্যয়বহুল হবে যা মামলার পারিপার্শ্বিকতা বিবেচনায় আদালত অযৌক্তিক বলে মনে করে, প্রাসঙ্গিক বিষয়ে এমন কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত লিখিত বা মৌখিক স্টেটমেন্ট বা বিবৃতি নিম্নোক্ত ক্ষেত্রে রিলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় বলে গণ্য হবে। ১. যখন এরূপ বিবৃতি মৃত্যুর কারণ সম্পর্কিত হয়, যেমন ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। ২. যখন এরূপ বিবৃতি অর্ডিনারি কোর্স অফ বিজনেস তথা স্বাভাবিক কাজকর্ম সম্পাদনকালে করা হয়। ৩. যখন এরূপ বিবৃতি দানকারীর পিকুনিয়ারি
অর প্রোপ্রাইটরি ইন্টারেস্ট তথা আর্থিক বা মালিকানাগত স্বার্থের বিরুদ্ধে হয়। 4. যখন এরূপ বিবৃতিতে জনসাধারণের অধিকার বা প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিমত ব্যক্ত করা হয়। 5. যখন এরূপ বিবৃতি রক্ত, বৈবাহিক বা দত্তক সূত্রে আন্তঃসম্পর্কের অস্তিত্ব সম্পর্কিত হয়। 6. যখন এরূপ বিবৃতি পারিবারিক বিষয়াদি সম্পর্কিত উইল বা দলিলে প্রদান করা হয়। 7. যখন এরূপ বিবৃতি কোনো দলিল, উইল বা অধিকার বা প্রথা সৃষ্টিকারী অন্য কোনো দলিলে সন্নিবেশিত থাকে। এবং 8. যখন কতক ব্যক্তি কর্তৃক বিবৃতি প্রদত্ত হয়ে থাকে এবং যে বিবৃতিতে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা প্রকাশিত হয়। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ক. ডিরেক্ট, খ. ইনডিরেক্ট, গ. সার্কামস্টেন্সিয়াল, ঘ. সবগুলো। উত্তর ক. ডিরেক্ট। সাক্ষ্য আইনের 59 ও 60 ধারায় উল্লেখ করা হয়েছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সংক্রান্ত বিধানাবলী। তন্মধ্যে 60 ধারায় বলা হয়েছে ওরাল এভিডেন্স মাস্ট ইন অল কেসেস হোয়াট এভার বি ডিরেক্ট, অর্থাৎ সকল মামলায় মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ বা সরাসরি। এখানে ডিরেক্ট বা প্রত্যক্ষ বলতে কী বোঝানো হয়েছে সে সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে, প্রথমত ঘটনাটি যদি দেখতে পাওয়ার মতো বিষয় হয় তাহলে যে সাক্ষী উক্ত ঘটনা দেখেছে বলে দাবি করে। দ্বিতীয়ত ঘটনাটি যদি শোনার মতো বিষয় হয় তাহলে যে শুনেছে বলে দাবি করে। এবং তৃতীয়ত কোনো বিষয় যদি ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোনো উপায়ে পারসিভ বা উপলব্ধি করার মতো হয় তাহলে যে সাক্ষী এভাবে উপলব্ধি করেছে বলে দাবি করে। এই 3 প্রকারের সাক্ষীদের মৌখিক সাক্ষ্যকে বলা হবে ডিরেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি সাক্ষ্য। এছাড়া কোনো অপিনিয়ন বা অভিমত বা মতামত দানকারীর সাক্ষ্যকে, উদাহরণস্বরূপ পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ বিষয়ে প্রদত্ত মতামত দানকারী ডাক্তারের সাক্ষ্যকে বলা হবে ডিরেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি সাক্ষ্য। 1872 সালের এভিডেন্স অ্যাক্টের 146 ধারার বিধান মোতাবেক জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? ক. অশালীন, খ. কুৎসাজনক, গ. বিভ্রান্তিকর, ঘ. চরিত্র আঘাত করে এমন। উত্তর ঘ. চরিত্র আঘাত করে এমন। কোয়েশ্চেন লফুল ইন ক্রস এক্সামিনেশন তথা জেরায় আইনসঙ্গত প্রশ্ন শিরোনামে এভিডেন্স অ্যাক্টের 146 ধারায় বলা হয়েছে, যখন কোনো সাক্ষীকে জেরা করা হয় তখন তাকে এর আগে বিভিন্ন ধারায় উল্লেখিত প্রশ্নসমূহের অতিরিক্ত হিসেবে এমন যে কোনো প্রশ্ন করা যাবে যেগুলোর মাধ্যমে 1. সাক্ষীর ভেরাসিটি বা সত্যবাদিতা পরীক্ষা করা যায়, 2. সাক্ষীর পরিচয় ও মর্যাদা ডিসকভার বা উদ্ঘাটন করা যায়, অথবা 3. সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করত তার ক্রেডিট বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে সাক্ষীকে শেকি বা নড়বড়ে করা যায়। ধারাটিতে আরও বলা হয়েছে, যদি এমন প্রশ্নগুলোর উত্তর সাক্ষীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে অথবা তাকে একটি দণ্ডের বা বাজেয়াপ্তকরণের মুখোমুখি করতে পারে, তথাপি এই 3টি উদ্দেশ্যে সাক্ষীকে যে কোনো প্রশ্ন করা যাবে এবং এগুলো আইনসঙ্গত প্রশ্ন বলেই গণ্য হবে। তবে ধারাটিতে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অপরাধের বিচারের বেলায় ভিকটিমের অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জেরার সময় ভিকটিমকে চরিত্রের প্রতি আঘাত করার মতো কোনো প্রশ্ন করা যাবে না। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত যদি এমন প্রশ্ন জিজ্ঞাসা করা আবশ্যক বলে মনে করে তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে ভিকটিমকে তার চরিত্রের প্রতি আঘাত করার মতো প্রশ্ন করা যাবে, অন্যথায় নয়। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কোন ক্ষেত্রে? ক. এক্সামিনেশন ইন চিফ, খ. রি এক্সামিনেশন, গ. ক্রস এক্সামিনেশন, ঘ. সবগুলো। উত্তর গ. ক্রস এক্সামিনেশন। এভিডেন্স অ্যাক্টের 141 ধারায় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন এর সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রশ্নকারীর কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই তার সাজেশন বা ইঙ্গিত দেওয়া হলে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন।
উদাহরণস্বরূপ রাষ্ট্রপক্ষ কর্তৃক উপস্থাপিত একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় উক্ত সাক্ষীর নিকট হতে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর তাকে কে গুলি করেছিল মর্মে প্রশ্নের এমন উত্তর প্রত্যাশা করেন, আমাকে ক ও খ গুলি করেছিল। এই উত্তরটি পাওয়ার প্রত্যাশায় বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সুকৌশলে সেই ইঙ্গিত দিয়ে প্রশ্নটি করেন এভাবে, আপনাকে ক ও খ গুলি করেছিল, ঠিক না? অর্থাৎ প্রশ্নটির মধ্যেই কাঙ্ক্ষিত উত্তরের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই প্রকারের ইঙ্গিতবাহী প্রশ্নকেই বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। একজন সাক্ষীকে মোট ৩ ক্ষেত্রে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। প্রথমত, ১৪২ ধারা বিধান মোতাবেক জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে তার নিজের সাক্ষীকে ইন্ট্রোডাক্টরি অর আনডিসপিউটেড এবং পর্যাপ্তভাবে প্রমাণিত বিষয়ে, দ্বিতীয়ত, নিজের সাক্ষী হোস্টাইল বা বৈরী হয়ে গেলে ১৫৪ ধারা বিধান মোতাবেক সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে জেরার সময়, তৃতীয়ত, ১৪৩ ধারার বিধান মোতাবেক বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে জেরার সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে। এভাবে দেখা যায় একজন সাক্ষীকে সাধারণত জেরার সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তবে ১৪২ ধারা মোতাবেক ইন্ট্রোডাক্টরি অর আনডিসপিউটেড এবং পর্যাপ্তভাবে প্রমাণিত বিষয়ে আদালতে অনুমতিক্রমে সাক্ষী আহ্বানকারী পক্ষ জবানবন্দি গ্রহণের সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে। কোন বিষয়ে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারেন? ক. আনডিসপিউটেড, খ. ডকুমেন্টারি এভিডেন্স, গ. কন্ট্রোভার্সিয়াল, ঘ. ওরাল এভিডেন্স। উত্তর ক. আনডিসপিউটেড। এভিডেন্স অ্যাক্টের ১৪১ ধারায় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন এর সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রশ্নকারী কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই তার সাজেশন বা ইঙ্গিত দেওয়া হলে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। ১৪২ ধারায় বলা হয়েছে বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন করলে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না। যেহেতু ধারাটিতে আদালতের অনুমতি ব্যতীত অভিব্যক্তিটির উল্লেখ করা হয়েছে, তার মানে হচ্ছে আদালত অনুমতি দান করলে সাক্ষীকে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তবে জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় আদালত কোন কোন ক্ষেত্রে লিডিং কোয়েশ্চেন্স বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি প্রদান করবে সেই সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে, যে বিষয়গুলো ইন্ট্রোডাক্টরি অর আনডিসপিউটেড তথা সূচনামূলক বা অবিতর্কিত, অথবা যেখানে আদালত মনে করবে যে বিষয়টি ইতিমধ্যেই সাফিসিয়েন্টলি প্রুভড তথা পর্যাপ্তভাবে প্রমাণিত, সেই সকল বিষয়ে আদালত লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি প্রদান করবে। ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন? ক. ১৫১, খ. ১৫৭, গ. ১৬৫, ঘ. ১৬৭। উত্তর গ. ১৬৫। বিচারক কর্তৃক সাক্ষীকে প্রশ্ন করার বিধান সন্নিবেশিত করা হয়েছে সাক্ষ্য আইনের ১৬৫ ধারায়। জাজেস পাওয়ার টু পুট কোয়েশ্চেন্স অর অর্ডার প্রোডাকশন তথা বিচারকের প্রশ্ন করার বা উপস্থাপনের আদেশ দানের ক্ষমতা শিরোনামে ধারাটিতে বলা হয়েছে টু ডিসকভার অফ রিলিভেন্ট ফ্যাক্টস তথা প্রাসঙ্গিক বিষয় উদ্ঘাটন অথবা টু অবটেইন প্রপার প্রুফ অফ রিলিভেন্ট ফ্যাক্টস তথা প্রাসঙ্গিক বিষয়ের যথাযথ প্রমাণ লাভ এর উদ্দেশ্যে বিচারক তাঁর সন্তুষ্টি মোতাবেক যে কোনো সময় যে কোনো আকারে যে কোনো সাক্ষী বা পক্ষকে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যে কোনো বিষয়ে প্রশ্ন করতে এবং যে কোনো দলিল বা বস্তু উপস্থাপনের নির্দেশ দিতে পারেন। তার মানে হচ্ছে সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারেন, তবে এরূপ প্রশ্নের উদ্দেশ্য সীমাবদ্ধ থাকবে দুইটি বিষয়ে, যথা প্রাসঙ্গিক বিষয় উদ্ঘাটন এবং প্রাসঙ্গিক বিষয়ের যথাযথ প্রমাণ লাভ। ধারাটিতে আরও বলা হয়েছে কোনো পক্ষ বা তাদের প্রতিনিধি বিচারকের এরূপ প্রশ্ন বা আদেশের বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপন করতে পারবে না, এমনকি বিচারকের এমন প্রশ্নের জবাবে যে উত্তর দেওয়া হবে আদালতের অনুমতি ব্যতীত তদ্বিষয়ে সাক্ষীকে জেরাও করা যাবে না। বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? ক.
ক শ্রীলঙ্কার আইনসভার কার্যবিবরণী, খ ইংল্যান্ডের আদালতের রায়, গ বাংলাদেশের জাতীয় সংগ্রহশালার রেজিস্টার, ঘ অংশীদারি চুক্তি। উত্তর ঘ অংশীদারি চুক্তি। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিলের সংজ্ঞা প্রদান করা হয়নি এভিডেন্স অ্যাক্টে। তবে আইনটির ৭৪ ধারায় কতগুলো দলিলকে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে সাব্যস্ত করা হয়েছে, যথা প্রথমত সভরিন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠানসমূহ ও ট্রাইব্যুনালসমূহের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথভুক্ত কোনো দেশ কিংবা অন্য কোনো দেশের আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কোনো সরকারি কর্মকর্তার কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল, এবং চতুর্থত বাংলাদেশের সরকারি রেকর্ড বা নথিতে সংরক্ষণ করে রাখা ব্যক্তিগত দলিল। পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল সরকারের হেফাজতে থাকলেও এই প্রকার দলিল জনসাধারণের ব্যবহারের জন্য সদা উন্মুক্ত থাকে, কিংবা জনসাধারণ এই প্রকার দলিলকে রেফারেন্স আকারে উল্লেখ করতে পারে, যা ব্যক্তিগত বা সমষ্টিগত এখতিয়ারে প্রস্তুতকৃত প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিলের ক্ষেত্রে সম্ভব নয়। সুতরাং আলোচ্য প্রশ্নের ক, খ ও গ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে শ্রীলঙ্কার আইনসভার কার্যবিবরণী, ইংল্যান্ডের আদালতের রায় এবং বাংলাদেশের জাতীয় সংগ্রহশালার রেজিস্টার ৭৪ ধারা মোতাবেক পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল, কিন্তু ঘ নং বিকল্পে বর্ণিত অংশীদারি চুক্তি একটি প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিল। নিম্নের কোন বিষয়টি শ্যাল প্রিজিউমের অন্তর্ভুক্ত? ক ফরেন জুডিশিয়াল রেকর্ড, খ ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি, গ টেলিগ্রাফিক মেসেজ, ঘ 30 years old ডকুমেন্ট। উত্তর খ ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি। শ্যাল প্রিজিউম এবং মে প্রিজিউম অভিব্যক্তি দুইটির সংজ্ঞা প্রদান করা হয়েছে এভিডেন্স অ্যাক্টের ৪ ধারায়। শ্যাল প্রিজিউমের সংজ্ঞায় বলা হয়েছে, যেখানে এই আইন মোতাবেক নির্দেশ করা হয়েছে যে কোনো ফ্যাক্ট বা বিষয়ে আদালত অবশ্যই অনুমান করবে, সেক্ষেত্রে এমন ফ্যাক্ট বা বিষয় ডিসপ্রুভড বা অপ্রমাণিত না হওয়া পর্যন্ত সেটিকে প্রুভড বা প্রমাণিত বলে ধরতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা সম্পর্কে আদালত কোন প্রকার প্রিজিউম বা অনুমান করবে সে সম্পর্কে এভিডেন্স অ্যাক্টের ৮৫ ধারায় বলা হয়েছে, কোনো নোটারি পাবলিক বা কোনো আদালত, বিচারক, ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ কাউন্সিল বা ভাইস কাউন্সিল বা সরকারের প্রতিনিধির সম্মুখে সম্পাদিত এবং এমন কারো দ্বারা অনুমোদিত কোনো দলিলকে আমোক্তারনামা দলিল হিসেবে গণ্য করার জন্য উপস্থাপন করা হলে তা অনুরূপভাবে সম্পাদিত ও অনুমোদিত হয়েছে বলে আদালত শ্যাল প্রিজিউম বা অবশ্যই অনুমান করবে। সুতরাং আলোচ্য প্রশ্নের উত্তর হবে খ নং বিকল্পে বর্ণিত ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিসের বিষয় নয়? ক বাংলাদেশের সীমানা, খ রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ, গ সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, ঘ ইসরায়েলের জাতীয় পতাকা। উত্তর ঘ ইসরায়েলের জাতীয় পতাকা। এভিডেন্স অ্যাক্টের ৫৭ ধারায় মোট ১৩টি বিষয়ের উল্লেখ করা হয়েছিল। তন্মধ্যে ২ ও ৫ নং ক্রমিক বাতিল করার পর বর্তমানে ধারাটিতে মোট ১১টি বিষয় উল্লেখিত রয়েছে, যেগুলো আদালতকে অবশ্যই জুডিশিয়াল নোটিস হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ এগুলো কোনো পক্ষকে প্রমাণ করতে হবে না। বিষয়গুলো হল: ১ বাংলাদেশী সকল আইন, ৩ সশস্ত্র বাহিনীর যুদ্ধ বিষয়ক বিধিসমূহ, ৪ সংসদ এবং বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কার্যপদ্ধতি, ৬ বাংলাদেশের সকল আদালত, নোটারি পাবলিক বা বাংলাদেশে বলবৎ কোনো আইন দ্বারা ব্যবহারের ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তির সিলমোহর, ৭ অফিসিয়াল গেজেটে নিয়োগপ্রাপ্ত যে কোনো সরকারি কর্মকর্তার উক্ত পদে যোগদান, ব্যক্তির নাম, উপাধি, কার্যাবলী ও স্বাক্ষর, ৮ সরকার কর্তৃক স্বীকৃত রাষ্ট্র বা সার্বভৌমের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা, ৯ সময়ের বিভাজন, বিশ্বের ভৌগোলিক ভাগ এবং সরকারি উৎসবসমূহ, রমজান ও অফিসিয়াল গেজেটে প্রজ্ঞাপিত হলিডেজ বা বন্ধগুলো, ১০ বাংলাদেশের টেরিটরিজ বা ভূখণ্ড, ১১ বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা সংস্থার শত্রুতা শুরু হওয়া, চলমানতা ও অবসান হওয়া, ১২
আদালতে কর্মরত সকল সদস্য ও কর্মকর্তাগণ ও তাদের সহকারীগণ, অধস্তন কর্মকর্তা ও সহকারীগণ, আদালতের পরোয়ানা কার্যকরকারী সকল কর্মকর্তাগণ এবং সকল অ্যাডভোকেট সহ আইন অনুযায়ী আদালতে মামলা পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত অন্য ব্যক্তিগণের নাম এবং ১৩ স্থল ও সমুদ্রপথের নিয়মাবলী। এই ১১টি বিষয় বিশ্লেষণে দেখা যায় প্রশ্নটির ক, খ ও গ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে বাংলাদেশের সীমানা, রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ এবং সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম জুডিশিয়াল নোটিসের অন্তর্ভুক্ত বিষয়। তবে ঘ নং বিকল্পে বর্ণিত ইসরায়েলের জাতীয় পতাকা জুডিশিয়াল নোটিসের অন্তর্ভুক্ত নয়, কেননা ইসরায়েল রাষ্ট্রটি বাংলাদেশ কর্তৃক স্বীকৃত নয়। The court may presume that evidence which could not be and is not produced would, if produced, be unfavorable to the person who withholds it. বিধানটি 1872 সালের এভিডেন্স অ্যাক্টের কত ধারায় আছে? ক 114B, খ 114E, গ 114F, ঘ 114G। উত্তর ঘ 114G। এভিডেন্স অ্যাক্টের 114 ধারার বিধান মোতাবেক আদালত তার সম্মুখে উত্থাপিত কোনো নির্দিষ্ট মামলার বিষয়াবলীর সাথে সম্পর্কের কারণে স্বাভাবিক কার্যধারা, মানুষের আচরণ এবং সরকারি বা ব্যক্তিগত কার্যপ্রবাহে যা সংঘটিত হতে পারে বলে মনে করে, আদালত উক্ত ফ্যাক্ট বা বিষয়ের এক্সিস্টেন্স বা অস্তিত্ব সম্পর্কে অনুমান করতে পারে। ধারাটির ব্যাখ্যায় এ থেকে আই পর্যন্ত ক্রমিকে মোট 9টি বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলোর বিষয়ে আদালত মে প্রিজিউম বা অনুমান করতে পারে। তন্মধ্যে জি নং ক্রমিকে বলা হয়েছে, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট এভিডেন্স হুইচ কুড নট বি অ্যান্ড ইজ নট প্রডিউসড উড, ইফ প্রডিউসড, বি আনফেভারেবল টু দি পার্সন হু উইথহোল্ডস ইট। অর্থাৎ যে সাক্ষ্য উপস্থাপন করা যেত তা উপস্থাপন না করা হলে আদালত এমন অনুমান করতে পারে যে উক্ত সাক্ষ্য উপস্থাপন করা হলে তা উক্ত ব্যক্তির বিপক্ষে যেত বলে ওই ব্যক্তি তদ্রূপ সাক্ষ্য উইথহোল্ড বা প্রত্যাহার করেছে। উদাহরণস্বরূপ, একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ একজন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে উপস্থাপন করেনি এবং উপস্থাপন না করার বিষয়ে আদালতে কোনো ব্যাখ্যাও প্রদান করেনি। এক্ষেত্রে আদালত এমন অনুমান করতে পারে যে উক্ত সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হলে সাক্ষী রাষ্ট্রপক্ষের মামলা সমর্থন করত না, বিধায় রাষ্ট্রপক্ষ উক্ত সাক্ষীকে উইথহোল্ড বা প্রত্যাহার করেছে। সাক্ষ্য আইন অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়? ক বোবা, খ অল্প বয়স্ক বুদ্ধিমান বালক, গ বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম, ঘ এমন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে ও উত্তরদানে সক্ষম। উত্তর গ বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম। হু মে টেস্টিফাই বা যে সাক্ষ্য দিতে পারে শিরোনামে এভিডেন্স অ্যাক্টের 118 ধারায় বলা হয়েছে, যদি কোনো সাক্ষী তার অল্প বয়সের কারণে, অতি বার্ধক্যের কারণে, শারীরিক বা মানসিক রোগে ভোগার কারণে অথবা এই প্রকারের অন্য কোনো কারণে তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে অক্ষম না হয় অথবা এই সকল প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, তাহলে সকল ব্যক্তি আদালতের নিকট উপযুক্ত সাক্ষী বলে গণ্য হবে। সাক্ষ্য আইনে অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? ক 17 থেকে 32, খ 17 থেকে 31, গ 17 থেকে 33, ঘ 16 থেকে 31। উত্তর খ 17 থেকে 31। এভিডেন্স অ্যাক্টে 11টি অধ্যায়ে মোট ধারা রয়েছে 167টি। তন্মধ্যে দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত 17 থেকে 31 ধারায় সন্নিবেশিত করা হয়েছে অ্যাডমিশন বা স্বীকৃতি সম্পর্কিত বিধানাবলী। আইনটির 17 ধারায় বিধৃত করা হয়েছে অ্যাডমিশন বা স্বীকৃতির সংজ্ঞা, যেখানে বলা হয়েছে স্বীকৃতি হচ্ছে পরবর্তী ধারাগুলোতে উল্লেখিত ব্যক্তিগণ কর্তৃক উল্লেখিত পরিস্থিতিতে কৃত একটি মৌখিক বা দালিলিক স্টেটমেন্ট বা বিবৃতি অথবা ডিজিটাল রেকর্ডে সন্নিবেশিত স্টেটমেন্ট বা বিবৃতি, যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কোনো ইনফারেন্স বা অনুমানকে উত্থাপন করে বা ধারণা দেয়। আর 31 ধারায় বলা হয়েছে অ্যাডমিটেড ম্যাটার বা স্বীকৃত বিষয় সম্পর্কে স্বীকৃতি কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ নয়,
তবে ১১৫, ১১৬ ও ১১৭ ধারায় বর্ণিত বিধান মোতাবেক স্বীকৃতি স্টপেল বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। ক আদালতকে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে। এক্ষেত্রে প্রমাণের দায় কার? ক কয়ের, খ খয়ের, গ গয়ের, ঘ রাষ্ট্রের। উত্তর ক কয়ের। এভিডেন্স অ্যাক্টের ১০১ থেকে ১১১ ধারায় বার্ডেন অফ প্রুফ তথা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলীর উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট তথা কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব শিরোনামে ১০৩ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনো পার্টিকুলার ফ্যাক্ট বা নির্দিষ্ট বিষয়ের এক্সিস্টেন্স বা অস্তিত্ব সম্পর্কে আদালতকে বিশ্বাস করানোর ইচ্ছা পোষণ করে, উক্ত ব্যক্তিকেই ওই নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে হবে। তবে যে ক্ষেত্রে কোনো আইন দ্বারা এরূপ প্রমাণের দায়িত্ব অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর অর্পণ করা হয়, সেক্ষেত্রে তা আর এরূপ ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে প্রমাণ করতে হবে না। উদাহরণস্বরূপ ক খয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনয়ন করে। ক আদালতকে এটা বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকট স্বীকার করেছে। এক্ষেত্রে ককেই খয়ের এরূপ স্বীকারোক্তি প্রমাণ করতে হবে। আবার খ আদালতকে এটা বিশ্বাস করাতে চায় যে যেই সময়ের কথা বলা হচ্ছে ওই সময়ে সে অন্যত্র ছিল। অন্যত্র থাকার এমন প্লি বা অজুহাত খকেই প্রমাণ করতে হবে। সাক্ষী নীতিতে এই অজুহাতটিকে বলা হয় প্লি অফ অ্যালিবাই বা অন্যত্র থাকার অজুহাত। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.